রাজ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের যে সূচি ঘোষণা করেছে সেটা মেনে আদৌ ভোট করা যাবে কি, এমন প্রশ্ন পুলিশ প্রশাসন মহলে ঘুরছে, রাজনৈতিক মহলেও ঘুরছে। বর্তমানে যে সরকার, এই সরকারের আয়ু 5 মে পর্যন্ত, কিন্তু তার আগে কোনোভাবেই ভোট শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। ফলে রাষ্ট্রপতি শাসনেই ভোট হতে চলেছে। বিভিন্ন পক্ষের যা দাবি, তাতে প্রথম দফার ভোট রাষ্ট্রপতি শাসন জারি না করে মানে 5ই মের আগে করে ফেলা গেলেও দ্বিতীয় দফার ভোট এবং গণনা সেটা রাষ্ট্রপতি শাসনের মধ্যেই করতে হবে। এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন, কিভাবে, সেটা বলবো। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। এখন রাজ্যের ভোটের ভবিষ্যৎ জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর এ প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন এই তালিকায় ছিল। মোটামুটি অর্ধেকের যোগ্যতা নিষ্পত্তি হয়েছে। তাতে নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানা গেছে, তাতে 40% পর্যন্ত নাম বাদ যেতে পারে। তার মানে এখনো পর্যন্ত যতটা যাচাই হয়েছে তার মধ্যে থেকেই 15 লাখের মতো ভোটারের নাম বাদ যেতে পারে। ফলে সব মিলিয়ে নাম বাদের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাদের কি হবে? তাদের কি অসমের মতো সন্দেহজনক ভোটার বা ডি ভোটারের তালিকায় ফেলে দেওয়া হবে, নাকি সন্দেহজনক নাগরিক হিসেবে ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তৃণমূলকে এরকম কোনো কিছু হতে দেবে? আমার যা মনে হচ্ছে তাতে বড় গোলমালের আশঙ্কা রয়েছে রাজ্যে, বড় গোলমাল। আর যারা ভোটার নয় তাদের রেখে তো নিয়ম অনুযায়ী কোনো বিধানসভা এলাকায় ভোটই করা যায় না। একটা বিধানসভায় যখন ভোট হবে সেখানে থাকতে পারবেন শুধু সেখানকার ভোটাররা, অন্য কেউ নয়, এটাই তো নিয়ম। তাহলে যাদের নাম ভোটার তালিকাতেই নেই তারা কোথায় থাকবেন? এখনো পর্যন্ত যে সূচি, তাতে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ 23শে এপ্রিল, তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 6ই এপ্রিল। ওদিকে 29শে এপ্রিল যে দ্বিতীয় দফার ভোট, তার মনোনয়ন জমা দিতে হবে 9 এপ্রিলের মধ্যে। বিষয়টা হচ্ছে 6 এপ্রিল আর 9 এপ্রিল এই তারিখ দুটো কিন্তু খুব কাছে এসে গেছে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী ছিলেন শ্যাম দিভান, তিনি সুপ্রিম কোর্টে যে যুক্তি দিয়েছেন তাতে তিনি বলেছেন যে গতিতে এই বিবেচনাধীন মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে বা হয়েছে, তাতে কোনোভাবেই 6 বা 9 এপ্রিলের আগে এই কাজ শেষ করা যাবে না। এটা শুনে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা বিবেচনা করব। এই বিবেচনাটা কবে হবে? 1 এপ্রিল পরবর্তী শুনানি আছে, কিন্তু সেদিন কি বিবেচনা করা যাবে? বিচারপতিরা তেমনই ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী শুনানিতে দেখা হবে কতটা কাজ এগিয়েছে, কতটা বাকি আছে, সেটা কবে শেষ করা সম্ভব, সেই অনুযায়ী তারিখ ঘোষণা হবে। তার মানে ভাইপো বাবু কিন্তু অনেকদিন আগেই বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট সম্ভব না যেদিকে এগোচ্ছে। এখন পিসিমণি নিজেও সেটা টের পেয়ে গেছেন। কিভাবে পিসিমণি টের পেয়েছেন সেটা বোঝাবো। দেখুন, একে তো তাঁর আইনজীবী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিভান, তিনি স্পষ্ট করে বলেছেন যে এই তারিখের মধ্যে সম্ভব নয়, তাই ভোট গ্রহণ পেছোতে হতে পারে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। দেখুন, 10 মার্চ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেছিলেন, ভোটের আগে যদি কোনো ভোটারের যোগ্যতা নিয়ে সংশয় কেটে যায় তাহলে তিনি ভোট দিতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে, কত তারিখের মধ্যে যোগ্যতা নিয়ে সংশয় মিটে গেলে তিনি ভোট দিতে পারবেন? ভোটের আগের দিন, ভোটের দিন সকাল, নাকি 7 দিন আগে? এটা তো এখনো ঠিক হয়নি। এবং যদি ঠিক হয়, যার নাম তালিকায় রইল না, তিনি কি করবেন? তিনি কোথায় থাকবেন? আমাদের রাজ্যে যে ভোটের কাজকর্ম চলছে, এর মধ্যে যখন গত 15ই মার্চ জ্ঞানেশ কুমার এসেছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল
যে এই যে বিষয়টা এটার কি হবে, তখন তিনি একবারে সুপ্রিম কোর্টের দিকে বল ঠেলে দিয়ে বলেছিলেন যে এটা আদালত ঠিক করবে। তার মানে এখন পুরো বিষয়টা রয়ে গেছে আদালতের কাছে। মমতার আইনজীবী দিভান এমন আর্জিও করেছিলেন যে যেসব বিচারাধীন ভোটারের ফয়সালা হবে না, যোগ্যতা যাদের মাপকাঠি তাদের যাদের ফয়সালা হবে না, তাদেরও ভোটের সুযোগ দিতে হবে। ভোটের অধিকার সেটাকে তাদের রক্ষা করতে হবে। এটা কি করে বলেন? কিন্তু বলেছেন আদালতে। আদালত হয়তো শুনবে না, কিন্তু তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তিনি যা বলতে চান সেটাই তো তাঁর আইনজীবী আদালতে বলবেন। সেখানে বলা হয়েছে যে যাদের নাম এই যে বিচারপতিরা বিবেচনা করছেন তাতেও রইল না, তাদেরও ভোটার করতে হবে। সুপ্রিম কোর্ট এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা বিষয় বলেছিলেন, এই দুটো বিষয়েই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আর বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে 152টি কেন্দ্রে প্রথম দফায় ভোট, সেগুলির বিচারাধীন যারা প্রার্থী রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তৃণমূলের 14 জন প্রার্থী ছিলেন যাদের বিচারাধীন, বিজেপিরও আছে, অন্য দলেরও থাকতে পারে, তো তাদেরগুলো আগে বিবেচনা করে ফেলা হবে, এটা জয়মাল্য বাগচি বলেছেন। এবং এ বিষয়ে কথা বলতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে। এবার আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের অনেক প্রার্থীর যে নাম সেগুলো যে বিবেচনাধীন রয়েছে, তাদের নাম যদি সত্যি বিবেচনার পর দেখা যায় তারা আদৌ এদেশের নাগরিক নন এবং পশ্চিমবঙ্গের ভোটার নন, তাহলে কি হবে? কারো কারো ইতিমধ্যেই কিন্তু নিষ্পত্তি হয়ে গিয়েছে, তৃণমূলেরই কয়েকজনকার নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু এখনো অনেক প্রার্থী বিচারাধীন রয়েছেন। বলা হয়েছে প্রার্থীদের, এই যে বিচারাধীন প্রার্থী যারা রয়েছেন তাদের নাম দ্রুত করা হবে। কিন্তু যাদের ধরুন হলো না এবং তিনি নাগরিক, সত্যিই ভারতের নাগরিক, কিন্তু তাদের বিবেচনায় ডিলিট হলো না, তিনি যদি নির্দল প্রার্থী হতে চান, যদি তিনি হতে চান, তার বিবেচনা কি আগে ভাগে করা হবে? সুপ্রিম কোর্ট কিন্তু এ নিয়ে কিছু বলেনি। ফলে এই সংক্রান্ত মামলা করার জন্য তৃণমূল তৈরি হয়ে রয়েছে। তারা তৈরি হয়ে রয়েছে প্রথম দিক থেকেই এসআইআর ঘেঁটে দেওয়ার জন্য নানা কিছু তৃণমূল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এসআইআর হতে দেবো না, এখন হয়ে গেছে, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। এই যে গোয়ালপুকুর আসনের তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানি, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রীও, তার নাম তো ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, বিবেচনারও জায়গা নেই। কি করবেন তিনি? কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার প্রার্থী বদলে দেবেন? মনে হয় না। নাকি আবার আদালতে যাবেন? মনে হয়। অনেক প্রশ্ন, জানেন, অনেক প্রশ্ন, আর সবেরই উত্তর ঘোষিত হওয়ার সময়ে ভোট গ্রহণ সম্ভব কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। গত কয়েকদিনে রাজ্য প্রশাসন এবং পুলিশের কয়েকজন কর্তা ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তারা স্পষ্টত জানাচ্ছেন যে ভোট গ্রহণ সম্ভব নয়। যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে ভোট গ্রহণ সম্ভব নয়। প্রথম দফাটা হলেও হতে পারে 5 মের আগে। পিসিমণি সেটা বুঝেছেন। পিসিমণি বুঝেছেন সেটা দেখুন, তিনি এখনো পর্যন্ত সেভাবে প্রচার শুরুই করেননি। যেটুকু প্রচার শুরু করেছেন তাতেও বিজেপিকে তেমন আক্রমণ নেই, বরং এসআইআর নিয়ে তিনি আক্রমণ করে চলেছেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছেন, সিইওকে আক্রমণ করছেন, কিন্তু এসআইআর নিয়ে নিন্দা করলেও সেভাবে ভোটের প্রচার যাকে বলে আমি এই করব ওই করব সেই করব গুলো বন্ধ আছে। যদিও সম্প্রতি তিনি একটা সভায়, সম্ভবত পাণ্ডবেশ্বরের সভায় গিয়ে তিনি বলেছেন রাজ্যে যত অবৈধ কয়লা খনি আছে, মানে যেখান থেকে কয়লা পাচার হয়ে ভাইপো বাবু হেনা তেনা হয়, সেই সব অবৈধ কয়লা খনিগুলো তিনি বৈধ করে দেবেন এর পরের বার এসে। কোনো মুখ্যমন্ত্রী এটা বলতে পারে? পারে কি? কয়লা খনি সম্পর্কিত সিদ্ধান্ত তো কেন্দ্রীয় সরকার নেবে, রাজ্য নিতেও পারে না, কিন্তু তিনি দাবি তুলছেন যে অবৈধ কয়লা খনি বৈধ করবেন। তার মানে অবৈধ কয়লা পাচারকেও তিনি বৈধ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে এসআইআর ঘেঁটে দিতে না পারলে যে ঝড় উঠেছে এবং আরো যে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে
দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কিন্তু এসআইআর ঘেটে দেওয়াও সম্ভব নয়। সপ্তাহ দুয়েক ভোট পিছিয়ে যেতে পারে, এমন আলোচনা কিন্তু তৃণমূলের অন্দরেও করা হচ্ছে। তৃণমূল নেতারা বলছেন যে ভোট মনে হচ্ছে পিছিয়ে যাবে, কিন্তু তাতে দলের ভালো হবে না মন্দ হবে এটা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না, সবাই এটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু আমি বলছি অঙ্কের হিসাবে ভোট করা খুব কঠিন, তবে মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এখন নির্বাচন কমিশনের হাতেও কিছু নেই, সেখানে কি হয় তার উপর আমাদের নির্ভর করতে হবে, তাকিয়ে থাকতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে ভোট হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসছেন। আমার মনে পড়ছে বিহারে এসআইআর শুরুর আগে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এসআইআর এর আসল উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা। মানে প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তারপর তাদের নাম ভোটার তালিকায় বাদ দেওয়া। তার মানে প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ডিটেক্ট করা, এরপর ডিলিট মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এবং ডিপোর্ট করা মানে তার যেটা দেশ সেই দেশে তাকে পাঠিয়ে দেওয়া। তাহলে শাহের যুক্তি অনুযায়ী অনুপ্রবেশকারীরা এদেশের প্রধানমন্ত্রী কে হবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে পারে না। আমিও তাই মনে করি, আপনারাও তাই মনে করেন। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে আরো ঘোরালো, অন্য রাজ্যে অনেক বেশি নাম বাদ যাচ্ছে, কিন্তু এরকম তো হচ্ছে না যে রাজ্যের সরকার সেটার বিরোধিতা করছে। ফলে যাদের নাম বাদ যাবে তাদের কি হবে এই সংক্রান্ত নানা রকম উস্কানি, জল্পনা এসব তৈরি করা হবে, বড় গোলমাল পাকানোর চেষ্টাও হতে পারে। মনে রাখতে হবে যাদের নাম বাদ যাচ্ছে তারা প্রায় সকলেই বাংলাদেশি মুসলমান, আর তাদের উস্কে দিয়ে রাজ্যে বড় রকম গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। রমজান মাস শেষ হয়ে গেছে, রামনবমীর যে আবহ তাকে সেটা শেষ হতে চলেছে। আমরা দেখেছি বাসন্তীতে কিভাবে লুঙ্গি বাহিনী তারা লাঠি সোটা নিয়ে নেমে পড়েছে। নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বাসন্তী থামাতে। তারা প্রশ্ন করেছে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল। এখনো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী সবটা তো এসে যায়নি, সেটা আসবে। গ্রেপ্তার হয়েছে বিজেপির মিছিল, কেন বাধা দেওয়া হলো? বিজেপি প্রার্থী সেখানে ছিলেন না যদিও। আর কিভাবে মারধর করা হচ্ছে আপনারা সে ভিডিও দেখেছেন, আমি আর দেখাতে চাইছি না সেগুলো। সুতরাং বড় গোলমাল, আর রাজ্যের রাষ্ট্রপতির শাসনের সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি আগেই বলেছি রাজ্য প্রশাসনের আমলা বা পুলিশ কর্তারা তাদের ঘনিষ্ঠ মহলে এটা বলছেন। তারা এটাও বলছেন যে রাজ্যে এমনটা যে হতে পারে এই আন্দাজ নরেন্দ্র মোদী বা অমিত শাহরাও করেছিলেন। তাই তো রাজভবনে নতুন রাজ্যপাল এসেছেন। সিভি আনন্দ বোসকে দিয়ে সামলানো যেত না বলেই কি নতুন রাজ্যপালকে নিয়ে আসা হলো রাজ্যে? এই প্রশ্নটা উঠছে। দেখুন, রাষ্ট্রপতির শাসনেই রাজ্যের বেশিরভাগ মানুষ ভোট চান। আপনাদের অনেকেই সেটা চান যে মানুষ সবাই ভোট দিতে পারুক। তৃণমূল আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। রাজ্য বিজেপিও কিন্তু সেটাই চায়। মুখে ততটা তারা বলছে না, তবে বলছে নাইবে কেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছেন রাষ্ট্রপতি শাসন বাংলার মানুষ চায়, আমরাও চাই। তার বক্তব্য, ভারতে যারা জন্মেছেন এমন মুসলমানদের নাম বাদ দেওয়ার বিপক্ষে তারা, কিন্তু অনুপ্রবেশকারী মুসলমানদের নাম তালিকা থেকে বাদ যাওয়াটাই স্বাভাবিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বলেছেন কোনো ভারতীয়ের নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে, কিন্তু একইভাবে কোনো অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে। তার মানে কোনো হিন্দুর নাম, যারা শরণার্থী এসছেন তাদের নাম যদি বাদ গিয়ে থাকে সেটা না ঢোকা পর্যন্ত বিজেপি ছেড়ে কথা বলবে না। একই পথে সিপিএম ভোটার তালিকা সম্পূর্ণ করে তবেই নির্বাচন হোক এটা চাইছে। এই দাবিতে 30-31 তারা রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। কতটা বিক্ষোভ সংগঠিত হবে জানি না, কিন্তু দাবিটা আছে। তারাও বাংলার হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে যাদের নাম বাদ গেছে তাদের জন্য আইনি লড়াইয়ে তারা পাশে থাকবেন। তৃণমূল বলেছে আমরা আইনি লড়াইয়ে সমাপনের জন্য বিনামূল্যে আইনি লড়াই দেব, খরচ দল নেবে। তবে আগেও বলেছি, এখনো বলছি, আমরা যতই চাই বিজেপি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করবে না। কারণ
তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন ওরা রাষ্ট্রপতি শাসন করে আমায় হারিয়ে দিল। এই কালি বিজেপি গায়ে লাগতে দেবে না, যা করার সেটা সুপ্রিম কোর্টকেই বলতে হবে। কারণ এখন পরিস্থিতি যেখানে এবং যেদিকে এগোচ্ছে তাতে বিষয়টা ততটা রাজনৈতিক নয়, বিষয়টা সাংবিধানিক সংকট। আর সেই সংকট মেটানোর দায়িত্ব দুটো সাংবিধানিক সংস্থা, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের। আর এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। কারণ 5 মে রাত 11:59 পরেই প্রাক্তন হয়ে যাবেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সত্তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।